প্রায় ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি সক্রিয় রাজনীতির বাইরে কিছুদিন ছিলেন, তারপরে রাজনীতিতে সক্রিয় ছিলেন বিদেশ থেকেই। লন্ডনে থাকতেন তিনি, সেখান থেকে তিনি ছিলেন। আগের সরকারের সময় আমরা যেমন বিকল্পের কথা খুব শুনতাম, এই সময়ে এসে আমরা খুব নতুন রাজনীতি বা নতুন বন্দোবস্তের কথা শুনি। কিন্তু কতটা রাজনীতিতে নতুন কিছু আনতে পারবেন বা নতুন কিছু করবেন, নতুন বলতে শুভ কিছু করবেন, সেটা আমরা এখন দেখার জন্য অপেক্ষা করছি। এইসব নিয়ে কথা বলার জন্য, দেশবাসীর ভাগ্য পরিবর্তন কতটা হবে তা জানার জন্য আমরা, বা সংবাদ মাধ্যমে বা কীরকম কাজ করছে তা জানার জন্য এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন বিবিসি বাংলার সাবেক প্রধান জনাব সাবির মুস্তাফা। আরও থাকছেন ভয়েস বাংলা সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব মুসাফা ফিরোজ। আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমি একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, কিন্তু সাবির ভাই, আমি আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। সেই প্রশ্নটাও হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিরলেন, ১৭ বছর পর ফিরেছেন, তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল, অনেক শঙ্কা ছিল কারো কারো, এবং অনেকেরই বোধহয় অনেক আশাও ছিল। কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো, প্রকাশ করলো, সেটাতে আপনার মানে আপনার কেমন লাগলো? আমি সরাসরি মানে আপনার কি মনে হলো যে মানে তার ফিরে আসাটার রাজনৈতিক সিগনিফিকেন্স আমরা জানতেই চাইবো, কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কিরকম দেখলাম? হ্যাঁ, তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটেই। আম, কিন্তু মিডিয়াতে যেভাবে কাভারেজ হয়েছে গত কয়েকদিন, এবং যেটার পেছনে বিএনপিরও কিছু কাজ ছিল, কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে একটা এনথুজিয়াজম তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিন্তু মিডিয়া, আমার মনে হয়, এটা ইংরেজি একটা শব্দ আছে, ওভারকিল। এই ওভারকিল শব্দটা আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে, এবং প্রতি মুহূর্তে যে আপডেট দেওয়া, যে এবং তারপরে তারেক রহমানের মেহের বিড়াল নিয়েও ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকা। এটা দেখে আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। এবং আমার কাছে মনে হচ্ছে মিডিয়া এখন চাচ্ছে যে মানে তার মানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা তারা ধরে নিয়েছে, এবং ধরে নেওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে। এবং সেই জন্য তাকে যে তোষামত্ত করা তাদের মধ্যে আছে, যে মানে যে খায়েশটা, সেই খায়েশটা এখন থেকেই তারা বের করে দিচ্ছে। এটার কোনো প্রয়োজন ছিল না। এটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি দলের প্রকৃত নেতাকে দেশে থাকা প্রয়োজন, যেটা মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক দুদিন আগে বললেন যে তার আরও বেশি আগে ফেরা উচিত ছিল। এবং সেটাই সত্য কথা যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং তাদের দলের নেতা লন্ডনে বসে আছেন। এটা খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। তো এই পরিস্থিতিটার সমাপ্তি ঘটছে, কাজেই এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এমন ঘটনা না যেটা আপনি এইভাবে কাভার করবেন। বিশেষ করে এটা তো নেলসন ম্যান্ডেলার মতো না, যে ২৭ বছর জেলে ছিল, কেউ তাকে দেখেনি, কেউ তার কণ্ঠ শোনেনি। তারেক রহমানের কণ্ঠ তো আপনি প্রত্যেকদিন শুনছেন কোনো না কোনো ভিডিওতে, তাকে আপনি দেখছেন, তার ছবি ছাপা হচ্ছে সামাজিক মাধ্যমে, সে বাসে উঠছে, বাস থেকে নামছে, দৌড়ে চলে যাচ্ছে, বিড়াল নিয়ে সে বসে আছে। সো এটা এমন না যে তারেক রহমান একটা রহস্য, কোনো রহস্যই নেই তারেক রহমানকে নিয়ে। কাজেই এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপি করলো, ঠিক আছে, তাদের নিজের দল, কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করার, কিন্তু সেটাই তারা করেছে। আমি শুধু আমার জায়গা থেকে আমি সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা। আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন, সম্ভবত ৭১ টেলিভিশন, তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের মানে ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে। ওটাও আমার কাছে খুবই কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। মানে আমরা কি আসলে মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না, মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো, নাকি এটা ঠিকই আছে? মোসাফা ফিরোজ ভাই, আপনার কাছে একটু শুনতে চাই। না, এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না, এরা যে পরাধীন ভাবে, মানে জন্মটাই পরাধীন, মানে যেটা হয় আর কি। মানে পরাধীন হলে এ থাপ্পড় মারে ডান গালে আর ও মারে বাম গালে, এই অবস্থা আমাদের মিডিয়ার। যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পুরাই দিল, কারণ জানে যে এখানে কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রোটেকশন নেই, কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যম এর মধ্যে খুব একটা উত্তেজনা আছে, মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে, এরকম কেউ মনে করছে না। যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা, মানে আমরা যে ওই
বলি যে স্বৈর শাসনকে আমরা সরাইছি, কিন্তু সরাই আমরা এই জায়গায় যে গণতন্ত্রকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ, সেই লক্ষণটা দেখছি না। শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে। তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে? আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে, তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন? দেখেন, এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এই মেরুকরণ তো পরিষ্কার হয়ে যাবে, একদিকে জামাত আর একদিকে বিএনপি। তাহলে আপনি কি এখন যে কাভারেজটা দিচ্ছেন, সেই কাভারেজটাই চলতে থাকবে? তাহলে অন্যদের কাভারেজটা কোথায়? তো এটা নিয়ে আমার ধারণা যে মিডিয়া আসলে বিতর্কিত হবে। এত বাড়াবাড়ি করার দরকার ছিল না। এখন পাবলিক ইন্টারেস্ট দুই অর্থে, স্বার্থ অর্থেও আগ্রহ অর্থেও, এখন এত মানুষের আগ্রহ তো আছে, মানে উনি আসবেন। আমি দেখছিলাম যে 2 দিন আগে থেকে এসে রাত্রেবেলা আছেন, তেরপল বিছিয়ে শুয়ে আছেন। আমি এই জায়গায় একটু আসতে চাই যে এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। সাবির ভাই, আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর, এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোনো একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে, একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে 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 আর ক্রিটিক্যালি দেখতে পারে না। এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না, বা এই পরিমিতি বোধটা একটু থাকা উচিত না? মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই, কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায়। সরি, আমি আরেকটু বলি, আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন, রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য। এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে, তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো। মানে আমাদের যে এই স্টার, মানে কেউ একটা স্টার হলে, সেলিব্রিটি হলে তার মানে এইটা কিরকম আসলে আমরা আমরা এটা হচ্ছে ওই ব্যক্তি বন্দনার প্রবণতা আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রবল। এটা আপনি কখনোই, আমার মনে হয় না আমরা এটা কখনোই এটাকে বদলাতে পারবো। এটা পশ্চিমা বিশ্বে বদলেছে, কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে। বিনোদনের ক্ষেত্রে রক স্টার এখন একটা একটা টার্মই হয়ে গেছে, যে রক স্টার স্টেটাস মানে হচ্ছে তাকে দেখলে লোকজন চিৎকার করে, কেন্দ্রে দেয়, মানে আনন্দে ফেটে পড়ে। তো আমাদের রাজনীতিকরা এখনো এই তারেক রহমানকে নিয়ে এখন একটা রক স্টার ইমেজ তৈরি হয়েছে, এবং লাখ লাখ লোক যে তার জন্য এত আনন্দ প্রকাশ করছে, এবং বিএনপি নেতারাই তো তার আগমনকে জোনাকির আলো, ছড়ানো আলোর সাথে তুলনা করছে। হ্যাঁ, সেদিন কালকে দেখলাম। তো এখন এটার একটা সমস্যা যেটা আছে, যে এই আমাদের রাজনীতিতে 1991 সাল কেন, তার আগে থেকেও 2 দলের উপর ভরসা করছে মানুষ, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং যখন তারা সুযোগ পেয়েছে, একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে, একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে। যে রাস্তাটা শেখ হাসিনা বন্ধ করে দিল 2011 সালে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে। এর ফলে বিএনপি ছাড়া আর তার কারোর উপর ভরসা নাই। এখন পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে গত 1.5 বছরে, দেশটা তো এখন টোটালি একটা ললেস অবস্থায় চলে গেছে। সরকার, আপনি বলছেন ব্যর্থ, আমি তো বলবো সেই চতুর্দিকে ব্যর্থ, এবং এটা একটা নেতৃত্বের ব্যর্থতা। তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ দেখছে যে তারেক রহমানই একমাত্র পথ, কারণ তারা আর অন্য কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না। তারা যে একটা কি বল ভারসাম্য বজায় রাখবে, তাদের তো সেটার জন্য তো বিকল্প লাগবে। কিন্তু তৃতীয় শক্তি কি? দ্বিতীয় শক্তি হচ্ছে জামাত, তারপরে তৃতীয় শক্তি কি? এনসিপি। আমার খুব জানতে ইচ্ছা করে, জনগণ কি নিজেদের কোনোদিন শক্তি হিসাবে ভাবতে পারবে না? মানে মানে এতটা সমর্পিত কারো না কারোর দিকে থাকলে তো জনগণ শক্তিহীনই হয়ে থাকবে, কিন্তু জনগণ তো নিজেকে আত্মসমর্পণ করে খুব সহজে। হ্যাঁ, এখন ব্যাপারটা হয়ে গেছে যে জনগণ নিজেকে তো নেতৃত্ব দিতে পারে না, জনগণের সবসময় নেতৃত্ব দরকার। আমরা যে বলি যে জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওই জনগণকে নেতৃত্ব দিয়েছে, যেহেতু দিয়েছে তো রাজনীতিক এবং সামরিক নেতারা, এটা তো ভুললে চলবে না। তো মানুষের তো সেটা দরকার। তারা গত বছর যেটা প্রমাণ করলো, যে জনগণ রাস্তায় নামলো শেষমেশ। আগস্ট মাসের শুরুর দিকে এসে জনগণ রাস্তায় নামলো। এর আগে কিন্তু অ্যাক্টিভিস্টরা রাস্তায় মারপিট করছিল পুলিশের সাথে, কিন্তু যখনই পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার পতন একেবারেই অনিবার্য, তখন কিন্তু জনগণ রাস্তায় নেমে পড়লো। কিন্তু সেটার জন্য একটা নেতৃত্বের দরকার ছিল, একটা পরিস্থিতির দরকার ছিল। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সেই ধরনের কোনো নেতৃত্ব দিতে পারছে না জনগণকে, যে জনগণ যে মানে বিবেচনা করে বিচক্ষণভাবে 2-3টা দলের মধ্যে তারা চুজ করবে, সেটা পারছে না। হয় একদিকে যাচ্ছে, নয় আরেক দিকে যাচ্ছে। সাবির ভাই, তারেক সাহেবের জন্য এখন আসাটাই কি ঠিক হয়েছে, নাকি আরো একটু আগে আসলে, যেটা দিবু ভাই বলতে চেষ্টা করতেছিলেন যে অনেক রাজনীতির মাঠে
অনেক গুরুত্বপূর্ণ বা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম। আপনি কি মনে করেন যে উনার আসার পথে কি কোনো বাধা ছিল? উনি নভেম্বর মাসেই বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না, মানে আমি ঠিক মানে জানি না, মানে উনার আসতে বাধা কি ছিল? এটাই আমারও তাই মনে হয়, কারণ আমি একটু আগেই মতিউর রহমান প্রথম আলো এডিটরের উদ্ধৃতি দিলাম, যেখানে তিনি বলেছেন যে আরো আগে আসলে আরো ভালো হতো, এবং সেটাই ঠিক যে তারেক রহমান মানে শেখ হাসিনার পতনের মাসখানেকের মধ্যেই তার চলে আসা উচিত ছিল এবং সরকারের সাথে বসে নেগোশিয়েট করে একটা আর্লি ইলেকশন অর্গানাইজ করা উচিত ছিল। সেটা তিনি হয়তো পারতেন যদি তিনি বিএনপি নেতৃত্বে থাকতেন দেশের মাটিতে। এখন আমার একটা থিওরি, এটা একটা থিওরি, আমার কোনো প্রমাণ নেই, সেটা হচ্ছে তিনি তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পারছেন না, কারণ এটা তার একক সিদ্ধান্ত নয়, এটা অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ, স্পর্শকাতর, যে তিনি সেগুলো বিস্তারিত ব্যাখ্যাও করতে পারলেন না। তারপরে হুট করে কি করে ডিসেম্বর মাসের 12 তারিখে তার আগমনের, তার আসার তারিখটা ঘোষণা করা হলো। আমার মনে হয় যে যখন ওসমান হাদিকে গুলি করা হলো তখনই বিএনপি বুঝতে পেরেছে যে এখানে একটা ভয়ানক কোনো ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য। সেজন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতেই হবে, না হলে এখনই আসতে হবে, না হলে নাই। কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে, এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিকভাবে অন্যরাও গুলি খাবে, সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল। তো আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে এই হাদি ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা আমার থিওরি, এটার পক্ষে আমার কোনো প্রমাণ নাই। কিন্তু স্যার ভাই, তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে, কত 7 বা 8 তারিখে জানি তফসিল ঘোষণা হইলো, সেইটা ঘোষণা হওয়ার পরে এই 29 তারিখের মানে নির্বাচনে অংশগ্রহণ করলে তো, আমি ওই সময় হিসাব করছিলাম, নির্বাচনে অংশগ্রহণ করলে তো 29 না 30 তারিখের মধ্যে তাকে আসতেই হইতো। 29 তারিখ বা 30 তারিখের পরে আসলে তো তার, হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই যে তার এই পরিকল্পনা ছিল নির্বাচনে অংশগ্রহণ করবেন, হ্যাঁ, এখন এমন যদি হয় যে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেও লন্ডনে বসেই দল চালাতেন এবং বিএনপি ক্ষমতায় মানে বিজয়ী হলে তারপরে তিনি আসতেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আমি এইভাবে অবশ্য এটা ভাবি নাই। আমি সবসময় ভাবছি যে মানে যেহেতু নির্বাচন, কোন আসনে কে নির্বাচন করবো ওখানে তার নামও দেখছিলাম, আমি ভাবছিলাম যে ওইটা প্রায় ঠিক করা হয়েছে। যাই হোক, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসি, একটু রাজনৈতিক তাৎপর্যের জায়গায় একটু আসতে চাই। দীপু ভাই, আমরা নানা রকম কথা শুনছি, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে যাচ্ছে, সেইটার ব্যাপারে আপনাদের মন্তব্য একটু শুনতে চাচ্ছে। এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সাথে জামায়াতের একটা প্রকাশ্য বিরোধও আমরা একসময় দেখছি, এখন আবার জামায়াতের সঙ্গে যাওয়া, আমরা বিএনপির সাথে যাওয়া প্রসঙ্গও শুনছি। এইগুলির রাজনৈতিক তাৎপর্যটা কি আপনি যদি একটু বলতেন? যে সাবির ভাই কথাটা শুরু করেছিলেন যে তৃতীয় পক্ষ আমাদের আছে কিনা। তো এনসিপি তো আমাদের মধ্যে জুলাই বিপ্লব এবং অন্যান্য নানা কারণে নানা আশা জাগিয়েছিল, তো ও দ্বিতীয় পক্ষের মধ্যে উনাদের মানে প্রথম বা দ্বিতীয় পক্ষের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়াটা সেটা কেমন হবে, বিএনপির সঙ্গে হোক আর জামায়াত ইসলামের সঙ্গে হোক, সেটা জানতে চাচ্ছি। আর শুধু দর্শকদের একটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। আফ্রিদে আহমেদ, উনি বলছেন, খালেদুদ্দিন ভাই আপনাকে কখন দেশে মাটিতে দেখবো, আপনি দেশে এসে কি তারেক রহমান ইন্টারভিউ নেবেন সরাসরি? আমি তো দেশে নির্বাচনের আগে অবশ্যই আসবো, ফেব্রুয়ারি মাসেই আসবো, কিন্তু তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিবেন কিনা সেটা আমি জানি না। আমি গত 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই চেষ্টায় কোনো ফল প্রকাশ হয় না। আমাদের প্রশ্ন অবশ্য সাবির ভাইয়ের জন্য আছে যে সাবির ভাই চেষ্টা করেছিলেন কিনা উনি যখন চাকরিতে ছিলেন, সেই প্রশ্ন আমাদের আছে, সেটা আমরা পরে করব। দিবু ভাই, আপনি যদি একটু বলতেন যে আসলে আমরা কোনো তৃতীয় পক্ষ না পেয়ে তাকে প্রথম বা দ্বিতীয় পক্ষের সাথে যুক্ত হয়ে যেতে দেখা আমাদের জন্য আসলে ভালো কি খারাপ, বা কিভাবে দেখেন আপনি? আসলে এনসিপি একটা বিপাকের মধ্যে পড়ে গেছে। তারা তৃতীয় শক্তি হিসাবে তারা একটা জোট করার চেষ্টা করছিল, কিন্তু সাড়া পায়নি। কারণ যেই সব দলগুলোকে নিয়ে তারা চিন্তা করছিল যে তাদের শক্তি দিয়ে হচ্ছিল না, সুতরাং আরো কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তারা একটা বড় আকারের জোট করতে চাচ্ছিল এবং সেই জোট নির্বাচনে লড়বে এমন একটা চেষ্টা ছিল তাদের। কিন্তু যেহেতু কেউ বিএনপির দিকে কেউ জামাতের দিকে, ওই আসনটা হয়ে গেছে মূল বিষয়, অর্থাৎ পার্লামেন্টে যদি আমি না যাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না। এই বিষয়টা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মাথা চাড়া দিয়েছে এবং এনসিপি যাদেরকে ডেকেছে তারা আসলে সরে গেছে, যেমন গণ অধিকার পরিষদ, তারপরে ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের, এই দলগুলি কিন্তু ছিল, এক পর্যায়ে ছিল, কিন্তু পরে সরে গেছে বিএনপি যখন নাকি তাদেরকে সিট দিয়েছে। এখন তারা যখন দেখলো যে সবাই যখন সরে গেছে, তখন আমরা কি করি, তখন তারা একবার দৌড়াচ্ছে বিএনপির দিকে, একবার দৌড়াচ্ছে
জামাতের দিকে। এখন বিএনপি যে কটা আসন দিতে চায় খুবই কম, 8 থেকে 10টা, সেখানে জামাত দিতে চায় সম্ভবত 25 থেকে 30টা। এখন ওরা চিন্তা করতেছে যে কোন দিকে যাব, কিন্তু তারা ইতিমধ্যে বুঝেছে। আজকে আমি এই জোটের একজন নেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে আমরা এই ক্ষেত্রে আপোষ করেছি, আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আসলে অর্জন হয়নি। লক্ষ্যটা ছিল একটা তৃতীয় শক্তি হিসাবে গড়ে ওঠা। কিন্তু মানে জোটের মধ্যে একটা প্রবল হলো, যদি আমরা পার্লামেন্টে না যাই তাহলে আমাদের কোনো লক্ষ্যই পূরণ হবে না ভবিষ্যতে। সুতরাং এখন যে কোনো ভাবে হোক, হয় জামাতের সাথে না হয় বিএনপির সাথে জোট বেঁধে আমাদের নির্বাচনে যাইতে হবে। এই জন্য তারা দুই ভাবেই আলোচনা শুরু করছে, এবং মূলত নাহিদ ইসলাম এই আলোচনাটা করছেন। সম্ভবত যেটা ধারণা করা হচ্ছে যে জামাতের দিকেই আপাতত পাল্লা ভারী, কারণ জামাত অনেকগুলো আসন দেবে। সাবির ভাই, এই পক্ষের মধ্যে যদি আমরা প্রথম দুই পক্ষের মধ্যে বা এখন যে দুই পক্ষ আছে তাদের মধ্যে যদি আমরা একীভূত হইতে দেখি, সেইটা আপনার কাছে কেমন লাগে? সেটা যদি আপনি আমার বলতেন, যে বিপ্লবের শক্তি বা তারুণ্যের শক্তি বলে যাদেরকে আমরা আশা করেছিলাম, তাদের উপর ভর করেছিলাম। এইটা হচ্ছে একটা, বলবো এই জুলাইয়ের ঘটনার পর এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে নেতৃত্ব বেরিয়ে আসলো তাদের কোনো দল ছিল না। অতীতের যখন এই ধরনের গণ আন্দোলন হয়েছে তখন যারা ছাত্র নেতা ছিল তারা হয় বিএনপির নেতা, না হলে আওয়ামী লীগের নেতা ছিল। 69-এ ছিল আওয়ামী লীগের, 71-এ ছিল আওয়ামী লীগের, 90-তে বিএনপির ছাত্র দলের নেতারা নেতৃত্ব দিল এবং বিএনপিতে জয়েন করলো, কিন্তু এদের কোনো দল ছিল না। কিন্তু এদের দল গঠন করার পরামর্শ দিয়েছিলেন প্রফেসর ইউনূস নিজে। এটা তিনি ফাইন্যান্সিয়াল টাইমসের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি তাদেরকে অ্যাডভাইস করেছি যে তোমাদের আইডিয়াগুলো টেবিলে আনার জন্য একটা দল করো, তাহলে তোমরা এই দলীয় আলোচনায় বসতে পারবে। কিন্তু যেটা হলো যে সরকারি পৃষ্ঠপোষকতা তাদের ছিল, মিডিয়ার অনেক নজর তাদের উপর ছিল, ম্যাসিভ কাভারেজ পেত। একটা ছোট নতুন দল হিসেবে তাদের যত পাওনা তার চেয়ে অনেক অনেক বেশি কাভারেজ পেত। তারপরও তারা কিন্তু কোনো জনগণের মনে কোনো দাগ কাটতে পারেনি। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে যে ওদের অনভিজ্ঞতা, এবং তারা যে কোনো ধারাবাহিক রাজনীতির মধ্যে দিয়ে আসেনি। সেটার জন্য তারা জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হবে, জনগণের সাথে কিভাবে মানে মোবিলাইজ করবে জনগণকে তাদের পক্ষে, সেই জিনিসটা তাদের এই কোনো আইডিয়া ছিল না। যার ফলে এই অবস্থা যে তারা এক ধরনের মানে কি বলবো যে কোনো মানে ডিরেকশনহীন একটা পার্টি হয়ে গেছে। তাদের এখন একটাই লক্ষ্য হচ্ছে কিভাবে কয়েকটা নেতাকে পার্লামেন্টে পাঠানো যায়। কয়েকটা নেতা পার্লামেন্টে পাঠালে কিন্তু কিছুই হবে না। দলটা কিন্তু এখনো পার্লামেন্টের বাইরে থেকেও কিন্তু একটা ওই যে শফিকুল আলমের যে বিখ্যাত প্রেশার গ্রুপ, হ্যাঁ, একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকতে পারে। তারা কিন্তু মানে রাজনৈতিক দলগুলোর উপর একটা নৈতিক চাপ সৃষ্টির জন্য কাজ করতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং সাবির ভাই, দেবু ভাই। মানে আওয়ামী লীগের তো 350 জন এমপি ছিল শেখ হাসিনা সহ। সেই 350 জন এমপি কিন্তু কোনো কাজেই আসে নাই আসলে। হঠাৎ করে সবাই মিলে এত এমপি হইতে চাইতেছে কেন? সবাই এমপি হইলে কি হবে? আমি এই জিনিসটা কিন্তু আসলে ঠিক বুঝতে পারতেছি না। যদি দেশ আসলে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন সিস্টেম না হয়, প্রতিষ্ঠান যদি ঠিক না, কারণ এমপিদের যে ভূমিকা ছিল আগে এখনো সেই ভূমিকাই আছে। যে ক্ষমতা ছিল, অক্ষমতা ছিল না, সেটা এখনো আছে। তাদের যে ওই ডিউটি ফ্রি গাড়ি সেটা এখনো আছে। তাদের যে থোক বরাদ্দ উন্নয়নের জন্য থোক বরাদ্দ সেটা এখনো আছে। সো লাভ লোকসান দুদিকেই আছে। কিন্তু একটা মানে রাজনীতি করলেই যেন মনে হয় যে এমপি হতে হবে, নাহলে তাদের কোনো ভূমিকা থাকে না। এইটা ঠিক না। মানে পার্লামেন্টের বাইরেও কিন্তু অনেক ভূমিকা পালন করা যায় যদি আপনি সেটা করতে চান। আপনি হেফাজতে ইসলামকে দেখেন, তারা তো রাজনীতি করতে চায় না, তারা তো পার্লামেন্টে যেতে চায় না, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বড় প্রেশার গ্রুপ। তারা কিন্তু সরকারকে একেবারে তটস্থ রাখে সারাক্ষণ, হ্যাঁ, শুধু একটা ইস্যুতে। এবং গত 15 বছরে আমরা আওয়ামী লীগ সরকারকেও দেখেছি যে শাপলা মানে ওই মে মাসের 5 মে তাদের ওই কাণ্ডের পর থেকে সারাক্ষণই হেফাজতকে বিভিন্নভাবে যতভাবে সন্তুষ্ট করা যায়, এবং হেফাজত তাকে কওমি জননী উপাধি দিয়েছে, তাকে মানে যতভাবে সন্তুষ্ট করা যায় তত চেষ্টা করেই গেছে সরকার তাকে। আমার মনে আছে শেখ হাসিনা সরকার হেফাজতের একটা ধমকেই আমি বলবো পাঠ্যপুস্তকে 50টার বেশি পরিবর্তন করছিল একটা দাবির প্রেক্ষিতে। মানে একসাথে যে অমুক লেখকের লেখা থাকা যাবে না, ওইটার উট্টুক করা যাবে না, বইয়ের ছবি পাল্টাইতে হবে, এগুলি কিন্তু এগুলি শেখ মুজিবের মূর্তি বসানো হলো না যাত্রাবাড়ি হেফাজতের প্রতিবাদের মধ্যে। রাইট। এবং ওনারা যেইটা যখন বলছে তখন, এবং মানে সাংঘাতিক রকম, কিন্তু মানে হেফাজতকে প্রতিরোধ করার জন্য মামুনুল হককে জেলে নিয়ে যেতে হচ্ছে অন্য একটা কারণে,
মানে যেই কারণের সাথে আসলে তার রাজনৈতিক বক্তব্যের কিন্তু কোনো সম্পর্ক নাই, কিন্তু তাকে কন্টেন করতেই চাইছে। আসলেই সাংঘাতিক প্রেশার গ্রুপ। আমি এই প্রশ্নটা দীপু ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু সাবির ভাই আপনার মতামত চাই। সেটা হচ্ছে যে মানে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের মিডিয়া শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশকে নিয়ে যেভাবে রিপোর্ট করেছে, যদিও আমি মনে করি মিডিয়া একরকম জিনিস, সরকার আরেক রকম জিনিস, সেইটাকে কাউন্টার দেওয়ার জন্য সরকারের প্রেস অফিস অনেক ধরনের কথা বলেছে, অনেক ধরনের কাজ করেছে, কিন্তু আপনি তাদেরকে কতটা সফল বা তাদের কতটা ব্যর্থ দেখেন? এবং মানে ভালো ভালো সাংবাদিকেরা, ভালো ভালো লোকেরাই এখানে আছেন, তারপরও তাদেরকে আমার যথেষ্ট পরিমাণে স্পিন ডক্টরই মনে হচ্ছে। মানে এবং স্পিন ডক্টর কথাটা নিশ্চয়ই খুব মানে মানে ভালো কথা না আর কি একজন এর জন্য। হয়তো ওনার চাকরির জন্য ভালো, আমিও সরকার প্রধান হলে হয়তো শফিক ভাইকেই প্রেস সচিব চাইতাম। মানে প্রেস সচিব হলে কী করতে হবে সেটা উনি ভালো দেখায়, কিন্তু এটা ঠিক আছে কিনা আপনি কি মনে করেন দীপু ভাই? আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে অনেকগুলো ক্ষেত্রে যে এটা প্রেশার না মব না প্রেশার গ্রুপ অমুক তমুক। না, এগুলি তো একেবারে মানে যে বালখিল্য একটা আচরণ হয়েছে এই সমস্ত বক্তব্য দিয়ে। এবং ভারতের যেই দেখেন, এটা তো সত্য, বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন মানে এটা একটা ভারতও মনে করছে যে এটা তাদের একটা পরাজয়। এবং শেখ হাসিনার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতিটা, এটা একটা কমন নীতি। সরকার বিরোধী দল মিলেই কিন্তু তাদের একটা ঐক্যবদ্ধ একটা নীতি, এবং তারা মানে জয়েন্টলি মনে করে যে তাদের একটা পরাজয় হয়েছে। তো তার এই যে সরকারের ভিউজটা, কিন্তু দেখেন প্রথম দিকে কিন্তু তারা আন্দোলনকে সাপোর্ট করছে, তাদের মিডিয়াগুলো শুধু না, ইভেন পাবলিকও রাস্তায় নেমে আন্দোলন মানে সাপোর্ট করছে। কিন্তু যখনই নাকি শেখ হাসিনা দিল্লিতে পালা গেল, তারপরেই কিন্তু ঘুরে গেল। এবং যখন নাকি ভারত তাকে মানে শেখ হাসিনাকে ফোন করলো, তখন কিন্তু মিডিয়ার চেহারাগুলো আবার পাল্টে গেল। এখন এইটার মানে এইটাকে আপনি কাউন্টার করতে গেলে আপনাকে তো সেই যুক্তিসঙ্গত ভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এখন আপনি ওইটার বিপরীতে আপনি এমন এমন সব কথাবার্তাগুলি বলতেছেন, সেগুলি তো খুব হাস্যকর হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে যুক্তিসঙ্গত ভাবে কিন্তু আপনাকে তাদের যে যুক্তিগুলো, তাদের যে বক্তব্যগুলো, সেইগুলিকে আপনি যদি কাউন্টার না দেন, তাহলে তো জিনিসটা হাস্যকর হয়ে যাচ্ছে। যেমন মবকে মব বলতে হবে, কারণ আপনি মানে মবের কেন বলা হচ্ছে? মবের কারণে বাংলাদেশে 100টা মাজার, দরগা শরীফ ধ্বংস হয়েছে। এটা কি মব না? নুরাল পাগলার যেই লাশ আপনার কবর থেকে তুলে যে পোড়ানো হলো, এটা কি মব না? তারপরে এই যে আপনার ভালুকাতে যে দীপুচন্দ্র দাসকে, এটা কি মব না? এগুলিকে যদি আপনি না বলেন, এটাকে মানে এটাকেই তো বলা হচ্ছে মব। প্রথম আলো, ডেইলি স্টার কি মব বলা হচ্ছে? আপনি এখন এটাকে প্রেশার গ্রুপটা কোথায়? প্রেশার গ্রুপটা এটা তো একটা পলিটিক্যাল যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নাহিদ ইসলামরা বাঁচায় রাখতো, তাহলে সত্যিকার অর্থে ওই হেফাজতের মতন এটা একটা ভালো প্রেশার গ্রুপ হইতো, এবং মানে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, অর্থ পাচার, দুর্নীতিবাজ মানে সুশাসনের পক্ষে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারতো। কিন্তু এটা তো নাহিদরা নিজেরাই কিল করে ফেললো, এবং ক্ষমতার লোভে। এবং আমার ধারণা ক্ষমতাসীনরা চাইছে এটা, যে এরা ক্ষমতার মধ্যে থাকুক, তারা যাতে সেফ সাইডে থাকে। এবং সেফ সাইডে থাকতে যে তারা নিজেরাই কিন্তু ডুবে গেল। এখন এটাকে আপনি নানা রকম প্রেস উইং থেকে নানা রকম বক্তব্য দিয়ে এটাকে আপনি তো পারছেন না। শেষ পর্যন্ত কি হলো? নেতৃত্বের শূন্যতা, ইউনূস সরকার যে ফেল করলো, এটা দিনকে দিন আরো স্পষ্ট হলো। আরো যদি এটা 6 মাস প্রলম্বিত হতো, আল্লাহ জানে এটা 111-এর থেকেও একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে যেত এই সরকার। এই সরকার এবং এই সরকারের মুখপাত্র হিসেবে যে প্রেস সেকশন আমরা দেখলাম, সাবির ভাই আপনি এটাকে ঠিক আদর্শ মনে করেন কিনা? আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা করার জন্যই তাদের এরকম করতে হয়েছে, এইটা আপনি মানেন কিনা? আর যদি ওই প্রশ্নটা একটু আবার একটু আপনাকে মনে করে দিতে চাই, আপনি তারেক রহমান সাহেবের ইন্টারভিউ নিতে চেষ্টা করেছেন কিনা যখন বাংলাদেশে তাকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও? দুইটাই যদি একটু একসাথে একটু বলেন। প্রেস সেকশন প্রথমে তারেক রহমান একটা বলিনি যে আমরা কিন্তু লন্ডনে একাধিক বিএনপি সূত্রদের ধরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং প্রতিবারই এই সূত্রগুলো, যারা নিজেদেরকে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করতো, কোনো ব্যারিস্টার, কোনো ব্যবসায়ী এই ধরনের, তারা সবসময় বলতো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে তারেক রহমান ইন্টারভিউ দিতে চান না। এখন তিনি ওই ভিডিও মেসেজগুলো দিতেন, তারা এক্সপেক্ট করতো যে আমরা ভিডিও মেসেজগুলো হুবহু তুলে ধরবো। তো আমি বললাম, আমরা তো একটা বিলবোর্ড না যে আপনারা একটা বিজ্ঞাপন দিবেন আমি উঠাই দিলাম, এটা তো হতে পারে না। একটা ইন্টারভিউ করবো, কারণ উনি একজন রাজনীতিবিদ, উনার
প্রশ্নের আমাদের প্রশ্ন আছে, ওনার বক্তব্য নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ওনারা কিন্তু পারেননি কিন্তু- কখনো। কিন্তু 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 সাবির ভাই, এই শেখ হাসিনার ক্ষেত্রে ইমেল ইন্টারভিউ কেমনে বিবিসি রয়টার্স এরা ছাপলো? মানে ইমেলে আপনি যেখানে ভিডিও বক্তব্য, কারণ আমি কাছাকাছি ঘটনার মধ্যে দিয়ে গেছি, আমি জানি তো মানে ইমেল, আমি একজনকে ইমেল করলাম, উনি ইমেলে উত্তর দিল, এটা আমি ছাপলাম, এটা কিরকম? মানে বড় বড় মিডিয়ারও তো তাই করলো। হ্যাঁ, সবাই করেছে, রয়টার্স করেছে, ফাইন্যান্সিয়াল টাইমস করেছে, Financial Times বিবিসিও করেছে, বেশি করেছে। যে যার মতো করেছে। জি। তারপরে বিবিসিও রাশিয়া টুডে করেছে। তারা বিবিসিটাও বিবিসিও করেছে বিবিসিটাও ইমেল ইন্টারভিউই। ইমেল। জি। হ্যাঁ, কারণ শেখ বা হাসিনা হোয়াটসঅ্যাপ। ফেস টু ফেস ইন্টারভিউ দেয়নি। এখন সমস্যা হয়ে গেছে যে আহ, সমস্যা না, এটা হচ্ছে আওয়ামী লীগ একটা পিআর এজেন্সি নিয়োগ করেছে। তো পিআর এজেন্সির কাজ হচ্ছে তার ইন্টারভিউ, সাক্ষাৎকার জোগাড় করে দেওয়া বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, প্লেসমেন্ট করা। তো তারা এবং পিআর এজেন্সি বুঝিয়েছে যে শি ক্যানট ডু ফেস টু ফেস। কি কারণ দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু অবভিয়াসলি এই পিআর এজেন্সি তাদেরকে বলেছে ফেস টু ফেস দেওয়া সম্ভব না। একটা হতে পারে যে আইনের ব্যাপার, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার চলছে, এইখানে উনি বেফাঁস কি কথা বলে দিবেন না দিবেন। কারণ শেখ হাসিনা আপনি জানেন, যখন মুখোমুখি কথা বলবে তখন উনি তো আর মানে রেখে টেখে কথা বলেন না। রাইট। তো আইনজীবীরা অথবা নিশ্চয়ই অথবা আমার এটাও মনে হয় যে ওনার কথা বলার অনুমতি আছে কিনা সেটা আমি জানি না, কারণ উনি ভারতে যাওয়ার পরে উনার মানে ভিডিও ছবিও আমি এখন পর্যন্ত দেখি নাই। মানে আমি জানি না, মানে আমি জানি না মানে যে ওনার কথা বলার অনুমতিও আসে কিনা, কারণ দিল্লির মতো জায়গায় থাকলে কোনো একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ইন এক্সাইল, উনি তো সবার আগে যেটা করতেন একটা সংবাদ সম্মেলন করার চেষ্টা করতেন ইন্টারন্যাশনাল মিডিয়ারে দেখার জন্য। ওনার সেই অনুমতি আছে কিনা সেটা আমি মানে I'm not sure. মজার ব্যাপার হচ্ছে নওফেল, যে জি। প্রাক্তন মন্ত্রী নওফেল, জি। তিনি কিন্তু দিল্লিতে বসে রাশিয়ান টেলিভিশন চ্যানেল আরটি তাদেরকে ফেস টু ফেস ইন্টারভিউ দিয়েছেন। সেখানে কিন্তু কোনো বাধা নেই। হ্যাঁ, শেখ এবং হাসিনার এটা- ক্ষেত্রে বাধা না থাকলে আর কি আছে সেটা একটা খুবই কৌতূহলোদ্দীপক বিষয়, এবং আমি জানি না সেটা কি আছে সরকারের আমার- প্রেস। জি। হ্যাঁ, আমার কেন জানি মনে হয় এটা পিআর এজেন্সি বা আইনজীবীদের পরামর্শ যে প্রশ্ন পাঠাক, আমরা উত্তরগুলো দেখে দিব, যাতে কোনো ফাঁকফোকর না থাকে, কোনো আইনগত কোনো ফাঁকফোকর না থাকে। কারণ আপনি দেখবেন জি। যে তার ইমেল উত্তরে কিন্তু সে আমেরিকাকেও দায়ী করেনি এই আন্দোলনের জন্য, বলছে না যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল না, অথচ সে কতবার সে বলেছে এর আগে। হ্যাঁ, সো আইনগত ফাঁকফোকরের কথাটা যদি তাদের পেয়ার এজেন্সি বা তাদের লিগ্যাল যে কাউন্সিল তারা যদি দিয়ে থাকে, শেখ হাসিনার যে কণ্ঠগুলি আমরা শুনতে পাচ্ছি, তারা কি পরে ওগুলিকে এআই বলবে যে তোমরা আগে করে দেখাও, তোমরা এটা করো সেটা করো? তার তো আমরা কণ্ঠ শুনতে পাচ্ছি। মানে এটা কিন্তু খুবই বিচিত্র, মানে আমরা দেয়ালের ওই পাশে থাকা একজনকে আমরা দেখতে পাচ্ছি না, ইমেল দিয়ে ইমেলে উত্তর নিয়ে সেটাকে শেখ হাসিনা সাক্ষাৎকার বলে প্রচার করতেছি, তার কণ্ঠটা থেকে আবার অনেক মানুষ শুনতেছে। মানে আমি ঠিক মানে এগুলি ঠিক অ্যাড আপ হচ্ছে না সাবির ভাই, মানে আমি 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 জানি না যে এটা। কিন্তু সব আন্তর্জাতিক মিডিয়া কিন্তু অনেকেই করেছে এটা, এএফপি, রয়টার্স। না অনেকে সেইটাই তো আমি হ্যাঁ, সেটা তো AP আমি করেছে। অবাকও হইলাম যে তারা কেউ যখন ইমেলে, সাবির ভাই আপনিও একটা বিভাগ অনেক বছর চালাইছেন, আমিও তো কিছুদিন কাজ করছি, মানে ইমেলে ইন্টারভিউ নেওয়ার আগে তো একজন রিপোর্টার ওই বাসার সামনে যাবে, তারে চেষ্টা করবে, তারে কোথায় গিয়ে আটকাচ্ছে সেটা বলবে, এর কিছুই কিন্তু আমরা আন্তর্জাতিক মানে যারা শতগুণ শক্তিশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে যেটা আমার জন্য খুবই মানে মানে আমি তবে আগে তারেক রহমান যদি বলতেন যে আমি সামনাসামনি ইন্টারভিউ দিব না, কি আপনি আমাকে প্রশ্ন পাঠান, আমি ইমেলে জবাব দিব, আমি কিন্তু এটা নিতাম। আচ্ছা। কিন্তু আমাদের মাথায় কিন্তু সেটা খেলেনি যে তাকে ইমেল ইন্টারভিউ করবো, আমরা খালি চেয়ে যাচ্ছিলাম যে সামনাসামনি ইন্টারভিউ। না উনি ইমেল না, উনি আরেকটা ফরম্যাটে, আমি যখন জার্মানিতে ছিলাম উনি আরেকটা ফরম্যাটে আরেকটা কাগজকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেটা ঠিক ইমেলে প্রশ্ন পাঠানোর পরেও না, উনার কিছু উত্তরাবলী বা উনার কথা উনি পাঠাই দিছিলেন, সেইটাকে ওনারা সাজায় নিছিল, তো ওইটা তো আরো একটু মানে তো পিআর হয়ে যাচ্ছে, এটা তো মানে পিআর ওয়ার্ক। মানে হাওয়েভার সরকারের প্রেস অফিস, এই সরকারের প্রেস অফিস এবং আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা ওই জায়গা থেকে যদি একটু বলেন যে তারা উদাহরণ হয়ে থাকবেন কিনা। এই সরকারের প্রেস অফিস তো বলতে গেলে একটা অভূতপূর্ব ঘটনা, কারণ বাংলাদেশে অতীতে কোনো প্রধানমন্ত্রী বা যে সবারই প্রেস টিম ছিল, কিন্তু কোনো প্রেস টিম এইভাবে কাজ করেনি যে তাদের হাতে সব তথ্য তাদের হাত দিয়ে যাচ্ছে এবং সরকারের সব তথ্য তারা মিটিং করে প্রেস কনফারেন্স করে মিডিয়াকে জানাচ্ছে। মুখপাত্র এবং প্রেস সচিব নিজে তখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন এবং মাঝে মধ্যে বেশ বাজে ভাষায় তার মতামত দিচ্ছেন। যেমন তিনি যখন ইংরেজিতে লেখেন
আওয়ামী লীগকে সবসময় BAL লেখেন, মানে বাল আর কি। তো এটা তো উনি জানেন উনি এটা কেন করছেন, উনি একটা গালি দিচ্ছেন আর কি। তো একজন সরকারি কর্মচারীকে এভাবে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গালি দেওয়াটা এটা মানে মানে দৃষ্টিকটু বলা যেতে পারে। বাট তিনি সেটা করেছেন, আরো অনেক কিছু করেছেন। তো এত অ্যাক্টিভ প্রেস অফিস কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছিল না। সেজন্য মানুষ এটাকে মানে দেখে একটা চমকপ্রদ হয়েছে, এবং তিনি একজন মিডিয়া স্টার হয়ে গেছেন, নিজেই সেলিব্রিটি হয়ে গেছেন। সো ওইটা কতদূর কাজে দিয়েছে আমি বলবো যে উনি এই কাজটা করতে গিয়ে, ওই স্পিন করতে গিয়ে, উনি তো বড় স্পিন ডক্টর, তো ওই স্পিন করতে গিয়ে এত বেশি স্পিন করে ফেলেছেন মাঝে মাঝে যে তার কথাবার্তার মানে সততা নিয়ে অনেকের মনে প্রশ্ন জন্মেছে। ইউনূস বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, সেমিনার, কনফারেন্স, যেখানে হয়তো সরকার প্রধানের যাওয়ার কথা না, ইনফ্যাক্ট যাওয়ার কথাই না, কারণ অন্যান্য দেশের সরকার প্রধানরা অনেকগুলো ছিলেন না, কিন্তু তিনি গেছেন, গিয়ে কিন্তু অনেকটা তার নিজের মানে নিজের কাজ করেছেন। ওই 3-0 থিওরি পুশ করেছেন, বা ওই এনজিও কমিউনিটির যেসব কথাবার্তা সেগুলো করেছেন। মানে অর্থাৎ ইউনূস সেন্টারের প্রধান হিসেবে তিনি যে কাজ করতেন, যে সফরগুলো করতেন, যে অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতেন, ঠিক সেই কাজই তিনি করে গেছেন চিফ অ্যাডভাইজার হিসেবে। কিন্তু এটা বাংলাদেশের সরকারি খরচে আর কি। আগে হয়তো করতেন অন্য সোর্সের খরচে, এইগুলো হয়েছে সরকারি খরচে। আপনি হাতে গোনা কয়েকটা সফর পাবেন যেগুলো আসলে একেবারে বাংলাদেশের সরকারি কাজের সাথে যুক্ত, যেমন জাতিসংঘে অ্যাটেন্ড করা, চীনে যাওয়া যেখানে শি জিনপিং এর সাথে একটা বৈঠক হয়েছে তার, সেগুলো বিমস্টেক কনফারেন্স অ্যাটেন্ড করা, এরকম 4-5টা পাবেন যেটা আর কি একেবারে সরকারি। কিন্তু অনেক কনফারেন্স দেখলাম যে এগুলা এনজিও মার্কা কনফারেন্স, যেখানে অন্য কোনো বিশ্ব নেতা উপস্থিত নাই। মানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেরকম দেখেছি, উনি কিন্তু নিজেকে একজন বিশ্ব নাগরিক মনে করেন, মানে বলেন না, আমার কাছে মনে হয়েছে যে উনি বিশ্ব নাগরিক মনে করেন, ওরা পুরো দুনিয়ার জন্য কিছু করতে চান, এইটাই বোধহয় উনার মাথায় থাকে। আমার কাছে মনে হয় বাংলাদেশের চেয়েও দুনিয়াটা বেশি উনার মাথায় থাকে বলে আমার ধারণা আর কি। উনি হয়তো একটা দেশের সরকার প্রধান হয়েছেন, কিন্তু উনি বিশ্বের জন্যই কিছু করতে চান বলে আমার কাছে মনে হয়। সেজন্য এই চেয়ারটা তার কাছে খুব বেশি, আমার মনে হয়, আমি জানি না যে এরকমই হয় কিনা। আমি আসছি আপনার কাছে সাবির ভাই, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসছি। যে দীপু ভাই, তারেক সাহেবের কথা আবার একটু ফিরে আসি। উনি এসে মার্টিন লুথার কিংকে স্মরণও করলেন, তার অনুসরণে আই হ্যাভ এ ড্রিমের জায়গায় আই হ্যাভ এ প্ল্যান বললেন। এখন তার যে পরিকল্পনা থাকার কথা বলতেছেন, তো সেইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? আমার কাছে আমাকে যদি আপনি বলেন, আমার কাছে কিন্তু ভালো লেগেছে কেউ যখন কারো পরিকল্পনার কথা বলে, আই হ্যাভ এ প্ল্যান বলে, আমার কাছে কিন্তু ভালো লাগে। কিন্তু সমালোচনার জায়গাটা হচ্ছে এই যে তিনি কি একটা নির্দিষ্ট চেয়ারে ওনাকে দেখতে পাচ্ছেন বলেই এটা বলতেছেন, মানে সামনে যে আমরা 12 তারিখে যেটা দেখবো সেটা কি অনেকটাই আসলে নির্ধারিত, এরকম ভাবতেছেন নাকি এরকম ভাবাটা ঠিকই আছে? আপনার কাছে কি মনে হয় আই হ্যাভ এ প্ল্যানটা আপনি কিভাবে দেখতেছেন? সাবির ভাইয়ের কাছে এটা আমি আসবো, কিন্তু আপনার কাছে একটু শুনে নেই। এটা আজকে কিন্তু শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু সেই কথাটা উল্লেখ করছে। আজকে প্রথম আলোর এই শিরোনামটা দেখেন যে আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ। স্বাভাবিকভাবে মানে যেহেতু বড় দল হিসেবে তারেক রহমান ওটাই চিন্তা করবে যে আমি ক্ষমতায় যাব, সুতরাং আমি আমার একটা পরিকল্পনা, নির্বাচনের আগে আমি একটা পরিকল্পনা আমি প্রকাশ করব, এই পরিকল্পনার মধ্য দিয়ে আমি সারা দেশের মানুষকে উজ্জীবিত করব এবং ভোট আনবো। সাবির ভাই, আপনি কি মনে করেন আই হ্যাভ এ প্ল্যানটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা দেখছি তারেক রহমানের 17 বছর পশ্চিম দেশে থাকার ফসল। কারণ পশ্চিমা দেশগুলোতে পলিটিক্স যখন করে তাদেরকে কিন্তু জনগণকে দেখাতে হয় যে তারা কনফিডেন্ট, তাদের একটা প্ল্যান আছে, তারা জানে তারা কি করবে, পার্টির প্ল্যান আছে, এবং তারা প্ল্যানটাকে ব্যাখ্যা করতে হয় তাদেরকে যে এই পরিকল্পনা কিভাবে ফাইন্যান্সড হবে, কোথা থেকে টাকা আসবে। সো এই প্ল্যান থাকা এবং কনফিডেন্টলি বলা যে আমার কাছে প্ল্যান আছে, কিন্তু আমার হাতে একটা পরিকল্পনা আছে, এইটা হচ্ছে পশ্চিমা রাজনীতির একটা ছাপ তার উপরে। আমি দেখলাম যে এটা বাংলাদেশে কিন্তু লোকজন একটু কাঁচুমাচু থাকে, একটু অ্যাপোলজেটিক থাকে, না 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 আমি বেশি ক্ষমতার লোভ দেখাতে চাই না। তো পশ্চিমা বিশ্বাসে ক্ষমতার লোভ যদি না থাকে তাহলে তুই এটা পলিটিক্স করিস কেন? হ্যাঁ, অবশ্যই পলিটিক্স করি ক্ষমতায় যাওয়ার জন্য, তাহলে কেন আমি বলবো না যে আমার এই পরিকল্পনা আছে, তুমি এই পরিকল্পনা নাও, হ্যাঁ নাও, আমাকে ভোট দাও, আমি গিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করব। তো তারেক রহমান সেটা করছে। এবং লুথার কিংকে কোট করাটা
well, ভালো ছিল, কিন্তু যেহেতু তিনি একবার বলে ফেললেন যে তাকে চেনেন নাকি, এটা না করলেও পারতেন। ওটা একটু হালকা করে দিল জিনিসটাকে। না, এটা এটা তো আমজনতাকে আসলে করছে না, হ্যাঁ, ঠিক আছে, ধরে নিতে সেক্ষেত্রে ধরে নেওয়া উচিত মানে ছিল যে সবাই চেনে, মার্টিন লুথার কিং কে চিনবে না কেন? সো আই হ্যাভ এ ড্রিম। না, যে অডিয়েন্সের সামনে তিনি বলছেন সেই না অডিয়েন্স অনেকেই আমাদের মাঝে নাম না, শোনে। এটা সাবির ভাই, আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এটা দেখেছি। আমরা মাস্টার্স করতে করতে আমাদেরকে যখন রেমন্ড উইলিয়ামস পড়ানো হচ্ছে, লং রেভলিউশন, আমরা অনেকেই হয়তো সেটা আগে পড়ছি, কিন্তু আমাদের স্যাররা খুব ইন্ট্রোডাকশনের মতো করে আমাদেরকে জানতে চাইতো যে তোমরা কি রেমন্ড উইলিয়ামসের নাম শুনেছো। ওরকম মনে হয় আর কি আমার, যে যে এটা হয়তো 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 তিনি যখন বললেন মার্টিন লুথার কিং এর কথা, তারপর হয়তো দেখলেন সামনের সারি দর্শকরা অবাক হয়ে তাকায় আছে তার দিকে, তখন ওনার লক্ষ্য হয়তো পিছনের সারির দর্শকরা ছিল।